প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই 10 নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইমতাজ রবি। আজকে আমরা যে যুগে বসবাস করছি এটাকে বলা হয় 3Gর যুগ। কেউ কেউ দাবি করেন যে তারা 3G না, তারা 3.5Gর যুগে আমরা বসবাস করছি। খুব ভালো হতো 3.5G নিয়ে আলোচনা করতে পারলে সেটা খুবই ভালো হতো, কিন্তু আমাদেরকে আলোচনা করতে হচ্ছে 7.5 নিয়ে। 7.5টি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আহ, 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 সরকার যে ভ্যাট আরোপ করেছেন, সেই ভ্যাট নিয়ে একটি বড় ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে। ঢাকা সহ সারা বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন এবং এই নিয়ে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান রনি, এবং আমাদের সঙ্গে স্কাইপিতে যোগদান করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিন শফিক। ফারিন শফিক, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? ফারিন শফিক শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি ক্লিয়ার একদম। আচ্ছা, এবং আমাদের সঙ্গে আরেকজন শিক্ষার্থী যোগদান করছেন। তিনি একজন প্রবাসী শিক্ষার্থী, তিনি এই মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন। রাফিউর সাব্বির। সাব্বির, আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আমি প্রথমেই ফারিন শফিকের কাছে যাই। ফারিন শফিক, 7.5 যে ভ্যাটটি আপনাদের উপর আরোপ করা হয়েছে, সেটি নিয়ে আপনারা যে আন্দোলন করছেন, আপনাদের এই মুহূর্তে পরিকল্পনা কি? আপনারা প্রতিদিন ঢাকা শহরে এই আন্দোলনটি চালিয়ে যাবেন? একটু একটু ছোট্ট করে আমাদের উদ্দেশ্যে যদি বলতেন। যেখানে নর্থ ইউরোপে এডুকেশন ফ্রি, সেখানে আমাদের দেশে 7.5%। তো এটা পুরো মিনিংলেস। যদি ওনাদের যদি ইনকাম করার কোনো সোর্স নাই থাকে, এডুকেশনের উপর কেন? এটা তো মানে জিনিসপত্রের উপর ব্যাট আরোপ করা হয়। আর আমরা তো স্টুডেন্টরা তো জিনিসপত্র না, প্রোডাক্ট না। তো ওদের যদি ব্যাট আরোপ করাই থাকে, ওরা অন্য কোনো ওয়ে খুঁজে বের করুক। তো বন্ধ না করা পর্যন্ত মেবি এটা চলবেই। তাহলে আপনাদের এই ধর্মঘট আপনারা অব্যাহত রাখবেন যতদিন পর্যন্ত না আপনাদের দাবি আদায় হবে। আপনারা কি কর্তৃপক্ষদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পেয়েছে, যেটা মনে হচ্ছে যে আপনাদের দাবি মেনে নেওয়া হবে? যেখানে না, এখন আপনাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছেন যে আপনাদেরকে কোনো ধরনের ভ্যাট দিতে হবে না, ভ্যাট প্রাইভেট বিশ্ববিদ্যালয় মালিক পক্ষই বহন করবেন। না, এখন পর্যন্ত এনশিওর করা হয়নি। সবই রিউমার, এখন পর্যন্ত এনশিওর করা হয়নি এই ব্যাপারে। আমাদের সেটা ইয়াং তো হবে। নাইটের যিনি প্রযোজক, তার নাম হচ্ছে ফারুক আজম। ফারুক আজম আপনাকে একটি প্রশ্ন করতে বলেছেন যে এনবিআর এবং স্বয়ং অর্থমন্ত্রী বলে দিয়েছেন এবং কোন কোন প্রাইভেট ভার্সিটির মালিক পক্ষ বলেছেন যে 7.5 যে ভ্যাটটি সেটি তারা পরিশোধ করবে, আপনাদের ওপর ভ্যাট আরোপ করা হবে না। তারপরও কেন আপনারা রাস্তায় অবস্থান করছেন এবং জনদুর্ভোগের সৃষ্টি করছেন? এটি ফারুক আজমের প্রশ্ন। Guys, যদি আমাদের উপর ভ্যাট আরোপ না করা হয়, অন্য দিক থেকে ওরা এটা কেটে নিবে। ওরা তো সেমিস্টার ফি বাড়াবে। তো কেন কেন সেমিস্টার ফি বাড়িয়ে ওরা ভ্যাট হিসেবে আদায় করবে? আচ্ছা, আপনার এভাবে না, অন্যভাবে আদায় করবে। আচ্ছা, আপনার কাছে ফেরত আসবো। আমি যাচ্ছি আহসান রনির কাছে। আহসান রনি, জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আপনি কি মনে করেন যে আপনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যত ধরনের সুযোগ সুবিধা পান, সেই তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি বঞ্চিত? তাদেরকে একে তো চড়া মূল্যে তাদের টিউশন ফি দিতে হয়, তারপর 7.5% আরোপ করা তাদের জন্য অত্যাচারের স্বরূপ। অবশ্যই অত্যাচারের শুরু। যদি এমন দেখেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যেটা পড়ি সেখানে খুবই কম বেতন, তার পাশাপাশি আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাই, সরকার থেকে এটা আমাদেরকে দেওয়া হয়। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের ক্যাম্পাসও থাকে ছোট, তারপরে তাদের টিউশন ফিটাও অনেক বেশি থাকে। তো আবার তারপরে হঠাৎ করে এই যে ভ্যাটটা আরোপ করা হলো, এটা তাদের উপর আরও বেশি বার্ডেন হিসেবে আমার কাছে মনে হয়। মনে হয় আপনাদের এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কোনো পরিকল্পনা বা এই আন্দোলন নিয়ে আপনাদের অবস্থান কি? এখন পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কোনো খবর বা এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটাকে সাপোর্ট করি এবং আমার সাথে আমার যে বন্ধু বান্ধব বা ঢাকা ইউনিভার্সিটি আরও কিছু স্টুডেন্টদের সাথে আমার যখন কথা হয়েছে, তখন তারা নিজেদের মতামত প্রকাশের সময় বলল যে তারাও এটাকে আসলে সাপোর্ট করে, যে ভ্যাটটা আসলে স্টুডেন্টদের উপরে একটা বার্ডেন হয়ে যাবে। তো সরকারের উচিত হবে এটা হয় মানে কমানো বা এটাকে রিমুভ করা। সংসদে একবার বাজেট পাস হওয়ার পর সেটা কি পরিবর্তনের সুযোগ থাকে?
এটা তো অর্থমন্ত্রীও এরকম একটা কথা বলছেন যে এরকম হয়তো এটা বিবেচনা করা যাবে। উনি আজকে এটা বলছেন যে আচ্ছা, এটা চট করে আমরা বিবেচনা- একটু সাব্বির ভাইয়ের কাছে যাব। রাফিউর সাব্বির, তিনি শুধু ফ্রান্স থেকে তিনি ফ্রান্সে পড়াশোনা করছেন, একজন প্রবাসী শিক্ষার্থী। রাফিউর সাব্বির, এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কি? আমি তো ইউরোপে, আমি এর আগে জার্মানিতে ছিলাম, মানে পড়াশোনার ইয়াতে। এখন আমি ফ্রান্সে। তো আমি মানে অলরেডি দেশের বাইরের দুইটা ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করে ফেলছি আর কি। মানে আমার এক্সপেরিয়েন্সে যে এটা দেখছি আমি, যে ইউরোপের কোথাও আপনার লেখাপড়ার উপরে কোনো ট্যাক্স নাই। মানে বিশ্বের এখানে যে বোধহয় ব্যাপারটা কোথাও হয় যে লেখাপড়ার উপর ট্যাক্স নাই ইউরোপে, ইউরোপে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, পুরো বিশ্বে হয়তো বা কোথাও নাই আর কি। তো ব্যাপারটা হলো যে এখানে ধরেন আপনি একজন জার্মান বা আপনি একজন ফ্রেঞ্চ, আপনি যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতেও লেখাপড়া করেন, যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া নাও করেন, তাও গভর্নমেন্ট কিন্তু আপনাকে একজন জার্মান বা ফ্রেঞ্চ হিসাবে যতটুকু মানে সুযোগ সুবিধা দেওয়ার কথা, ঠিক ততটুকুই দেয় যেটা একটা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী পায়। সো মানে আপনি রিসার্চ করতে চান বা আপনি যদি কোনো কাজ করতে চান, তখন কিন্তু দেখা হয় না যে এটা পাবলিক না প্রাইভেট। এবং মানে অ্যাজ এ স্টুডেন্ট আমার বয়স যখন 18 বেশি হয়ে যাবে, বা আমার বয়স যখন 12 থেকে 18-র মধ্যে থাকবে, এই দুই ক্রাইটেরিয়াতে আমি কিন্তু জার্মান গভর্নমেন্ট বা ফ্রেঞ্চ গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা পাবো যদি আমি নাগরিক হই। যেমন জার্মানিতে আমাদের মানে এডুকেশনটা ইভেন ফরেনারদের জন্য ফ্রি। মানে আপনি যদি একজন ফরেনার হিসাবে জার্মানিতে নিতে চান, মানে এডুকেশন নিতে চান, হায়ার স্টাডিজে, মাস্টার্সে, ইভেন ব্যাচেলরেও আর কি, আপনার এডুকেশন কিন্তু ফ্রি। আপনাকে যে সেমিস্টার ফিটা দিতে হয় সেটা মানে খুবই নেগলিজিবল, 160 ইউরো থেকে ধরেন 300 ইউরো বা এরকম প্রতি সেমিস্টারে। তো সেটি মানে মৌকুব, এটা এই জন্য কি জার্মান ভাষা জানতে হয় সাব্বির? ভাইয়া অনার্স এর জন্য জানতে হয়, কিন্তু মাস্টার্স এর যেমন আমরা ইংরেজিতে পড়তাম, আমি এখন ফ্রান্সে ইংরেজিতে পড়ি। আচ্ছা, ঠিক আছে, তো সাব্বিরের মাস্টার্স কাছে আবারও ফেরত আসবো। আমাদের একজন দর্শক ফোন অপেক্ষা করছেন, তার মতামত নিয়ে নেই। প্রিয় দর্শক, আপনার নাম বলুন, আপনার প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার বক্তব্য। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমি আবার ফারিন শফিকের কাছে ফিরে যাচ্ছি। ফারিন শফিক, প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন তাদের ব্যাপারে একটি কথা রয়েছে যে আপনারা তো এমনিতেই অনেক বেশি মূল্য দিয়ে পড়াশোনা করেন, এবং অনেক সময় আপনারা যে টিউশন ফিসটি দেন সেটি অনেক বেশি অন্যায্য, অনেক বড় অঙ্কের টাকা আপনাদেরকে দিতে হয়। আপনারা কি কখনো আপনাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে টিউশন ফি কমানোর জন্য বা এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য কখনো আন্দোলন করেছেন কিনা, কিংবা এই আন্দোলন থেকে আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে এটা একটা নীতিমালা থাকা দরকার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে পরিমাণ ভর্তি ফি নিচ্ছে? হ্যাঁ, এটা এখন হলো ব্যাচ, যদি ব্যাচ যে আরোপ করা হয়েছে এটা যদি না উঠায়, তাহলে কোনো না কোনো ভাবে আমাদের সেমিস্টার ফি বাড়ানো হবে। কাজ ওরাও অটল, তো আমরাও অটল। তো যদি ওরা এটা করে, তাহলে হ্যাঁ আমাদেরকে ইউনিভার্সিটি এগেনস্টেও যাওয়া লাগবে। কাজ আর কোনো ওয়ে নাই এটা ছাড়া। যে আমি একটু ইয়ের কাছ থেকে শুনে আসি, আহসান রনি। এই বিষয়ে আমার একটা মতামত আছে, সেটা হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেরকম টিউশন ফি নেওয়া হয় এটা প্রতিনিয়ত বাড়ে। দেখা যায় যে এক সেমিস্টারে একটা নেওয়া হলো, পরের সেমিস্টারে দেখা যায় যে আর একটু বেশি, বা এক সেমিস্টারে নেওয়া হয়েছে 5,000, দেখা যায় যে পরের ব্যাচ যারা আছে তাদের কাছ থেকে সেই সেমিস্টারে নেওয়া হইতেছে 6,000। তো এই জিনিসটা ইউনিভার্সিটির কিন্তু দোষ, এটা কিন্তু সরকারের দোষ না, এটা ইউনিভার্সিটি থেকেই নেওয়া হয়। অনেকেই যেমন সোশ্যাল মিডিয়াতে লিখছেন আহসান রনি যে তোমরা যেহেতু রাস্তায় নেমেছো, একবারে সব কয়টা বিষয় সেটেল করে তারপর তোমরা ঘরে ফিরো। কারণ কোন কোন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ইচ্ছা করে ফেল করায়, বেশি সংখ্যক শিক্ষার্থীকে ফেল করায়, ফেল করালে তাদেরকে রিকোর্স করতে হবে এবং তারা একটা মোটা অঙ্কের টাকা টিউশন ফি পাবে। তারপর এক এক বিশ্ববিদ্যালয় এক এক অঙ্কের টাকা নেয় এবং সেই টাকা নেওয়ার পক্ষে কি ধরনের যুক্তি আছে সেটি জানি না। একটা সুনির্দিষ্ট নীতিমালা এবং নজরদারির মধ্যে তাদের জানা উচিত। যেমন হচ্ছে একটা দেখা যায় যে বিবিএ পড়ার জন্য একটা ইউনিভার্সিটিতে ফুল 4 বছরের জন্য দেখা যায় 5 লাখ নেওয়া হয়, আর একটা ইউনিভার্সিটিতে সেটা 15 লাখ নেওয়া হয়। এটা হয়তো মানের একটু ডিফারেন্স থাকে, কিন্তু তাই বলে কোথায় 15 লাখ আর কোথায় 5 লাখ, এই বিষয়টা যখন কোনো একটা তত্ত্বাবধানে কিন্তু আনা জরুরি। যে দেখা যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়রা তারা সরকারের অধীনে না, কিন্তু তারাও তো শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের একটা অংশ। তো
তারা যেহেতু বাংলাদেশের মানুষকেই সেবা দিচ্ছে, তো তাদেরকেও একটা নীতিমালা বা কোনো একটা তত্ত্বাবধানের অধীনে আনা উচিত, যাতে আচ্ছা, আপনার কাছে ফিরে আসবে একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার বক্তব্য। আমার নাম আসাদ বরাদ তালুকদার, আমি বনানী থেকে বলছি। জি বলুন। বাংলাদেশে প্রায় 79টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। তো এখানে আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার সুযোগ হয় না বা যারা তারাই মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে। তো এখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করে দেখা যায়। তো এই জোর করে যে একটা ভ্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে, এখানে আপনি মূলত আলোচনা করতেছেন দেশের বাইরের, বাংলাদেশের প্রেক্ষাপট আর দেশের বাইরের প্রেক্ষাপট দুইটা জিনিস সম্পূর্ণ ডিফারেন্ট আই থিঙ্ক। আর এই মুহূর্তে যে 7.5% একটা ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে এই স্টুডেন্টদের উপর, তো এটা একেবারেই অনৈতিক। তো আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি দাবি করবো যে খুব দ্রুত আমাদের এই আন্দোলনটা, আমাদের দাবিটা মেনে নেয়। ধন্যবাদ। আপনার বক্তব্য বোঝা গেছে। আপনি বলছেন যে এটি অমানবিক এবং অনৈতিক। আমি ফারিন শফিকের কাছে শুধু একটা ছোট্ট প্রশ্ন করব, তারপর আমরা ব্রেকে যাব। ফারিন শফিক, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ফারিন শফিক, আপনারা যে ভ্যাট নিয়ে আন্দোলন করছেন, সেই আন্দোলন তো সংসদে অনেক আগে আলোচনা শুরু হয়েছিল, তখন কেন আপনারা এত সিরিয়াস হননি, এখন কেন সিরিয়াস হলেন? এত দূর পর্যন্ত আসবে কথাটা কেউই ভাবেনি। দুনিয়াতে তো কখনো এটা হয় নাই, লাইফে ফার্স্ট টাইমে শুনলাম যে মানে এডুকেশনের উপর ভ্যাট। তো শেষ পর্যন্ত যখন এতই সিরিয়াস ওরা, তো তখনই আমরা বুঝলাম যে হ্যাঁ, একটা স্টেপ নেওয়া উচিত। সেজন্য এখন সবাই সিরিয়াস হয়ে গেছে এই ব্যাপারে অনেক বেশি। ঠিক আছে, ফারিন শফিক এবং রাফিউল সাব্বির দুজনের কাছে আমি ফিরে আসবো। আসম রানী, আপনার কাছেও ফিরে আসবো। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ইয়াং নাইটে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি এবং আমরা কথা বলছি 7.5 নিয়ে। এই মুহূর্তে গোটা দেশের সবচেয়ে আলোচিত বিষয়, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আহমেদ রনি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপর তিনি এই বিষয় নিয়ে কথা বলতে এসেছেন। আমাদের সঙ্গে স্কাইপিতে আরও ছিলেন ফারিন শফিক, এবং ফারিন শফিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের সঙ্গে ছিলেন রাফিউল সাব্বির, তিনি একজন শিক্ষার্থী, প্রবাসে পড়াশোনা করছেন এবং এইমাত্র আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে তাসনিয়া জহির, তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাসনিয়া, আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তাসনিয়া, মানে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের ধারণা ছিল, সাধারণ আমজনতার ধারণা ছিল যে আপনাদেরকে যা বলা হবে আপনারা তাই মেনে নেবেন, এবং অনেকে আপনাদেরকে ফার্মের মুরগি বলেন, এবং অনেকের এই বিশ্বাস ছিল যে আপনারা এসি রুমের ভেতর বসে সারাদিন ক্লাস করেন, অতএব রাজপথের আন্দোলন আপনারা ততটা সুবিধা করতে পারবেন না। তো প্রশ্ন হলো, যেটা কখনোই ঘটেনি, এইবার সেটা কি কারণে ঘটলো? আপনারা একযোগে এবং কোনো ধরনের সুনির্দিষ্ট নেতৃত্ব ছাড়া, এর শুরুটা হয়েছিল ঢাকা থেকে, এখন গোটা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে, বলবেন কি? আসলে এর আগে তো কখনো এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ হয় নাই যেখানে আমাদের সবাইকে সম্মিলিত হয়ে এরকম কোনো পদক্ষেপ নেওয়ার জন্য কেউ আগ্রহিত করেনি। সো এই জন্য আমরা এখন যখন আমাদের উপর এই জিনিসটা চাপিয়ে দেওয়া হলো, সো আমরা তখন ডিসিশন নিলাম যে কেন আমরা ইনজাস্টিস টলারেট করব। We have to do something against it. 7.5% কিন্তু ছোট অ্যামাউন্ট না, ইটস আ ভেরি বিগ অ্যামাউন্ট। অ্যান্ড বাংলাদেশের মানুষ মনে করে প্রাইভেট ইউনিভার্সিটিতে শুধু বড় লোকের ছেলেমেয়েরা পড়ে। দ্যাটস নট ট্রু। আমাদের এখানে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব লেভেলের মানুষজনই পড়ে। তো 7.5%টা হয়তো সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। এন্ড এটা করে বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু আমাদের মতো স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করছে। সো এই জন্যই আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। এন্ড আমাদেরকে ফার্মের মুরগি বলুক বা যাই বলুক, এটা কিন্তু আমরা এটা প্রুফ করার জন্য করিনি যে আমাদেরকে ফার্মের মুরগি ডাকছে। এখন দরকার পড়েছে দেখে আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি।
একটা আন্দোলন দীর্ঘমেয়াদী সময় ধরে চালাতে হয়, ধরেন আপনারা আজকে নিয়ে বোধ হয় দ্বিতীয় দিন রাজপথে জি। বসলেন, দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন, এইভাবে আপনারা কতদিন এই আন্দোলন চালিয়ে যেতে পারবেন বলে, বা এই আন্দোলন বিপথে যাবে না, বিভ্রান্ত হবে না বলে আপনাদের মনে হচ্ছে? আমরা মনে করি সরকার আমাদের দিকে অবশ্যই একবার তাকাবে। এভাবে করে তো ইনজাস্টিস হয় না। আর আমরা অতদিন পর্যন্ত এই রাস্তায় থাকতে বাধ্য হব যতদিন পর্যন্ত গভর্নমেন্ট আমাদের এই 7.5%টা বাতিল করবে না। আচ্ছা, আপনাদের ব্যাপারে আরেকটি কথা আছে যে আপনারা কোনোদিন আপনাদের নিজস্ব ইউনিভার্সিটির বিরুদ্ধে, যখন ধর ইউনিভার্সিটি অন্যায্য আপনাদেরকে টিউশন ফি দেয়, তখন আপনারা কখনো এটি নিয়ে আন্দোলন করেননি যে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে 5 লাখ 7 লাখ 14 লাখ টাকা দিয়ে পড়াশোনা করতে হয়, তো সেখানে 7.5 নিয়ে আপনারা আন্দোলন করছেন, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? বিকজ আমরা অলরেডি কিন্তু একটা হায়ার অ্যামাউন্টে টাকা দিয়েই পড়াশোনা করছিলাম। প্রাইভেট ইউনিভার্সিটির কালচার ওয়াইজ কিন্তু আমরা অলরেডি বেশি টাকা দিয়ে পড়াশোনা করি। ওখানের উপর 7.5% ইমপ্লিমেন্ট করাতে কিন্তু আমাদের টাকা আরো অনেক গুণ বেড়ে গিয়েছে, যেটা হয়তো সবার পক্ষে এখন মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে আমরা কেন আগে ভয়েস রেজ করিনি, বিকজ আমরা এটার সাথে অ্যাকোয়েন্টেড ছিলাম যে হ্যাঁ আমরা বেশি টাকা দিয়ে পড়বো, বাট এখন তো এটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে। আমরা অলরেডি আরো অনেক বেশি টাকা দিতে হচ্ছে আমাদেরকে। আপনাদের কি পরিকল্পনা আছে যে এই আন্দোলনের সুযোগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টাকা পয়সা নিয়ে যে জটিলতাগুলো চলে, এবং আপনারা এই অভিযোগ করেন আমাদের বন্ধু বান্ধব যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে যে ইচ্ছা করে সেমিস্টারের শেষের দিকে ফেল করিয়ে দেওয়া হয় যাতে রিকোর্সটা আবার করানো হয় এবং নতুন করে টাকা, আপনাদের কি পরিকল্পনা আছে যে একবারে এই আন্দোলন থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় জটিলতার অবসান করা? আমি আমাদের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব যে ওরা যেন প্রাইভেট ইউনিভার্সিটিকে মনিটরিং করে এখানে যা প্রবলেম আছে, যা ত্রুটি আছে, ওগুলা সমাধানে আসার পরে কোনো ডিসিশন নেওয়া হোক কি ভ্যাট কি এখানে ইমপ্লিমেন্ট করা উচিত নাকি উচিত না। তাসনিয়া, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন প্রাইভেট এতগুলো বাংলাদেশে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে এগুলো অলাভজনক ট্রাস্ট এবং সেবামূলক একটি প্রতিষ্ঠান, নাকি এগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান? আপনি একজন শিক্ষার্থী হিসেবে কি মনে করেন? আমি মনে করি না মানে যে এটা নন প্রফিট অর্গানাইজেশন। তারা হিউজ প্রফিট করেন? তারা হিউজ প্রফিট করেন কিনা ওইটা আমি জানি না, বাট ডেফিনেটলি ওরা প্রফিট করে, না হলে আমরা অনেক বেশি টাকা দিচ্ছি, অনেক বেশি টাকা দিয়ে আমরা পড়াশোনা করি। এবং তাসনিয়া, মানে কোন অর্থনীতিবিদ বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলো, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিজেদেরকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাবি করায় সরাসরি তাদের কাছ থেকে গভর্নমেন্টের টাকা নিয়ে একটা সমস্যা। কারণ হচ্ছে তারা যেহেতু অলাভজনক প্রতিষ্ঠান, তাদের মুনাফার উপর কোনো ধরনের যেটাকে বলে ইনকাম ট্যাক্স, সেটা ইম্পোজ করা যাচ্ছে না, যে কারণে ব্যাপারটা ঘুরে আপনাদের দিকে গভর্নমেন্ট আসছে। কি এটা গভর্নমেন্টের তো ফার্স্টে যেটা করা উচিত সেটা ওদের পুরো জিনিসটাকে আগে ওরা মনিটর করে দেখুক যে আসলে কি এটা কি নন প্রফিট নাকি প্রফিট অর্গানাইজেশন। ওদের যদি মনে হয় যেটা প্রফিট অর্গানাইজেশন, এরপরে ওরা ভ্যাট ইমপ্লিমেন্ট করুক, এবং এটা তো জাস্টিফিকেশনটা তো আমাদেরকে দিতে হবে যে কেন 7.5% আমাদের উপরে হঠাৎ করে ইমপ্লিমেন্ট করা হলো। অসংখ্য ধন্যবাদ তাসনিয়া জহির। তাহলে আপনারা 7.5 ভ্যাট এটা যেটা অন্যায্য এবং যেটা সারা বিশ্বে প্রথম, এটি উইথড্র না করা পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন? জি অবশ্যই, আশা করব আমাদেরকে সবাই এটাতে সাপোর্ট করবে। হ্যাঁ, সবাই অবশ্যই সাপোর্ট করবেন এবং আমরাও আশা করব যে আপনাদের এই আন্দোলন শান্তিপূর্ণ থাকবে, এবং আমরা ইয়াং নাইট থেকে এটি কামনা করি যে দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং বিজয় আপনাদের আসবে। তাসনিয়া জহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি এবার একটু আমাদের স্টুডিওর গেস্ট আহসান রনির কাছে ফিরে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানে কি দায়িত্ব এই আন্দোলনের ব্যাপারে? কেবল কি ফেসবুকে বসে বসে খুব জ্বালাময়ী স্ট্যাটাস দেয়া, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তারাই করছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনকে হেয় করার চেষ্টা করছেন। কেউ কেউ তাদেরকে ফার্মের মুরগি বলছেন, কেউ বলছেন যে এত টাকা দিতে পারলে, গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বার্গার খেতে পারলে, পিজা খেতে পারলে কেন 7.5% দেওয়া হবে না? আপনি কি মনে করেন যে আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোটামুটি নিখরচায় পড়াশোনা করি, আমাদের এখানে কি দায়িত্ব? দেখা যায় যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারতেছি কারণ হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে আমার একটা রেজাল্টটা ভালো ছিল, কিন্তু দেখা যায় যে যদি আমি আর 10 বা 15 মার্ক কম পাইতাম তাহলে আমাকেও হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হতো।
তো এই বিষয়টা চিন্তা করলে দেখা যায় যে এই আন্দোলনটা অনেকটা আমাদেরই আন্দোলন। তো আর যারা আন্দোলন করতেছে দেখা যায় যে বেশিরভাগই আমাদের বন্ধু বান্ধব বা আমাদের ছোট ভাই বড় ভাই। তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে চাই যে আমাদেরও অবশ্যই এই আন্দোলনের সাপোর্ট আছে, কিন্তু দেখা যায় যে সরাসরি তাদের সাথে, যেহেতু এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হিসেবে ওইভাবে পরিচিতি না, এটা পরিচিতি পায় নাই, এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হিসেবেই পরিচিতি পাইছে। সো এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় সেই জন্য হয়তো এখনও সরাসরিভাবে যুক্ত হয় নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আরেকটা জিনিস আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় যে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেটা আমরা দেখি যে খুব উচ্চমানের মানে উচ্চ ইয়েটা নেওয়া হয়, মানে টিউশন ফি নেওয়া হয়, উচ্চ হারে টিউশন ফি নেওয়া হয়। তো বিষয়টা হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসলে প্রবলেমগুলো কি কি এইগুলো আসলে আগে আইডেন্টিফাইড করা উচিত। কারণ হচ্ছে দেখা যায় যে হয়তো এখন ভ্যাট নিয়ে প্রবলেম হচ্ছে, কিন্তু দেখা যায় যে তারা 7.5% যদি ভ্যাট দেয়ও, কিন্তু তারা এমন হইতে পারে যে তাদের যদি সরকার কোনো একটা উদ্যোগ নেয় যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে হিউজ পরিমাণ লাভ করে, তারা আসলেই লাভ করে। আপু হয়তো বলছেন যে তারা হয়তো কম লাভ করে, কিন্তু আমি মনে করি যে তারা প্রচুর পরিমাণে লাভ করে। এবং আমরা তো দেখতে পাই যে প্রতিনিয়ত একটা ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাস খোলার পাশাপাশি প্রস্তাবটা কি, পয়েন্টটা কি, মানে লাভ করে এটা আমরা সবাই জানি এবং মূল ভেজালটা বোধহয় এখানে রাখছে, তাদেরকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। তো আমার প্রস্তাবটা হচ্ছে যে সরকার যদি এমন একটা উদ্যোগ নেয় যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ টিউশন ফি তারা নিতেছে, কেন নিতেছে, এটা সরাসরি সরকারকে বলা হোক। এতে সরকার জানতে পারবে যে কেন নিতেছে, এবং সরকার একটা অসংখ্য ধন্যবাদ আফসার রানী, আপনার বক্তব্য বুঝতে পারছি। একজন দর্শকের ফোনটা নিয়ে প্রিয় দর্শক, আপনি বলুন আপনার বক্তব্য। ওকে, আমি ফজলে রাব্বি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বলছিলাম। জি বলুন। দ্বিতীয় বর্ষে আছি। জি। তো ঢাকা ইউনিভার্সিটির এই ভাই আমার বড় ভাই, অবশ্যই বড় হবে, আমাদের অনেক সিনিয়র ভাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, বি উইথ আস। এটা যে শুধু আমাদের স্ট্রাগল, দ্যাট ডাজন্ট মিন দ্যাট। কারণ দেশে একটা অবৈধ জিনিস হচ্ছে, যেটাকে বলে আর কি, অবশ্যই অবৈধ। এই জিনিসটা আসলে ঠিক না। আর হচ্ছে যেহেতু এটা অনিয়ার হচ্ছে, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টকে রিকোয়েস্ট করব যে দেখেন, যখন আমরা ফ্রম 1952 ঢাকা ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি, উইদাউট দেয়ার সাপোর্ট কোনো সংগ্রাম এখন পর্যন্ত সফল হয় নাই। তো ভাই জাস্ট আমার একটু ছোট্ট রিকোয়েস্ট, ছোট ভাইদের রিকোয়েস্ট, যে আপনাদের জায়গা থেকে যতটুকুন দরকার একটু সাপোর্ট করবেন। আমরা আজকেও খুব পরিষ্কার আপনার বক্তব্য বুঝতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন সফল হয়নি, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, ছোট ভাই হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই দাবিটা জানাচ্ছে যাতে আপনারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হন। এ ব্যাপারে আপনার হ্যাঁ অথবা না বক্তব্য শুনবো। তবে তার আগে আমি একটু তাসফিয়া জহিরের কাছে, ফারিন শফিকের কাছে ফিরে যেতে চাই। ফারিন শফিক, যদি সরকার থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন যে টিউশন ফি নেওয়া হচ্ছে সেটি অন্যায্য এবং সেটিকে কেটে অর্ধেক করতে হবে, এর উপর 7.5% ভ্যাট দিতে হবে, তাতে করে আপনাদের মনোভাব কি হবে? না, ভ্যাট তো প্রোডাক্টের উপর, স্টুডেন্টরা তো প্রোডাক্ট না, তো ভ্যাট কেন স্টুডেন্টের উপর দেওয়া হবে? আমি এটা এডুকেশনের উপর। তো একই সাথে আপনারা কি এটাও চান যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে অন্যায্য টিউশন ফি গুলো নিচ্ছে সেই ব্যাপারেও সরকার হস্তক্ষেপ করুক? সেই ব্যাপারে ওরা চাইলে কমাতে পারে, কিন্তু ভ্যাট যেটা আরোপ করা হয়েছে সেটা বন্ধ রাখুক, সেটা না। মানে আপাতত আপনাদের দাবি যে ভ্যাটটা আরোপ করা হয়েছে সেটা যাতে বন্ধ করা হয়। আপনি বলেন যে আমি স্টুডিওর আহসান রনির কাছে যাই। আহসান রনি, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ছোট ভাই যে দাবিটি জানিয়েছেন যে আপনাদের সম্পৃক্ততা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না, এবং এখানে আপনাদের একটা নৈতিক দায়বদ্ধতা আছে, ওই দায়বদ্ধতার জায়গায় আপনার বক্তব্য হ্যাঁ অথবা না হবে শুনতে চাই। এটা সরাসরি হ্যাঁ অথবা না আসলে বলাটা টাফ, কারণ আমি হচ্ছে জাস্ট একজন। কিন্তু বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আসলে সব ধরনের আন্দোলনে সবসময়ই সবাইকে সাপোর্ট দিয়ে আসছে। তো দেখা যায় যে এখনকার সময় অনলাইনটাও অনেক ইম্পর্টেন্ট। তো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে সাপোর্ট দিতেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। সরাসরি আন্দোলনে হয়তো এখনও আসে নাই, হয়তো
যখন যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই তাদের দাবিটাকে আরো বেশি শক্তিশালী করতে পারে বা আর তাদের- আর আর আরো বেশি কিভাবে আমি শক্তিশালী বলতে করবে? চাচ্ছি যে তাদের ভ্যাটের দাবিটা তো ঠিক আছে, হ্যাঁ। তারা যদি আরো এমন তাদের টিউশন ফি বা মানে আরো তাদের কিছু যৌক্তিক দাবি যদি এটাকে এটাকে করে- আরো বেশি শক্তিশালী করে বুঝতে তুলতে পেরেছি পারে আপনার তখন বলতে হয়তো- একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে দেয়। প্রিয় দর্শক, আপনার আপনার বক্তব্য বলুন এবং নাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রামের দেওয়ানবাজার ঘাটপ্রভাব থেকে বলছিলাম, জি। মোহাম্মদ মুসলিম আলী জনি। জি। আমার প্রশ্নটা হচ্ছে, বেসরকারি ভাবে আপনার বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা ছাত্রছাত্রীরা আছে তারা যে ভ্যাট নিয়ে যে কুলকালম কাণ্ড তৈরি করছে, এটা দিয়ে আমাদের সাধারণ জনগণের যে আমরা যেভাবে যে দুর্ভোগের মধ্যে পড়েছি, এটার থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? ধন্যবাদ আপনার ফারিন শফিক। এই যে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে এই ব্যাপারে নিশ্চয়ই আপনি আন্দোলন করছেন, আপনার একটা ব্যাখ্যা আছে, ছোট্ট একটা ব্যাখ্যা শুনতে যাচ্ছি। সরকার যদি এই আরোপটা উঠায় তাহলে তার প্রবলেম হয় না। সবচেয়ে বড় কথা, যতই আন্দোলন হোক, রাস্তা তো বন্ধ, কিন্তু না কোনো ভায়োলেন্স, না কোনো ভাঙচুর, কেউ আহত নিহত কোনো কিছু তো হয়নি। ওইটুক প্রবলেম তো হবে, ওইটুক তো নিতেই হবে। আর সরকার তো মানুষের প্রবলেম বুঝবে, আর যদি বুঝে তাহলে তাড়াতাড়ি ব্যাগটা উঠাক, যার পরে হলো। সকল আন্দোলন যেভাবে হয় শেষমেশ জনগণ একটু সমস্যায় পড়ে, তারপর আন্দোলন একটা গতি পায়। তবে ফারিন শফিক, আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং আমি এই ইয়াং নেটের মাধ্যমে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা একটা রিক্সাও ভাঙেননি, আপনারা কোনো গাড়ি ঘোড়া ভাঙচুরের মধ্যে যাননি। তবে একটা দুঃখজনক ব্যাপার ঘটেছে, এমনকি আমাদের এটিএন নিউজের গাড়িতেও আপনারা স্প্রে করেছেন নো ভ্যাট। হ্যাঁ, সরকারি গাড়িতে স্প্রে করার একটা যৌক্তিকতা থাকতে পারে, কিন্তু যারা বেসরকারি গাড়ি চালান এবং আজকে অনেক মানুষের গাড়িতে নো ভ্যাট, এই ব্যাপারে আপনি একজন আন্দোলনকারী হিসেবে ফারিন শফিক একটু বলবেন আপনার যারা সহযোদ্ধা আছে তাদের উদ্দেশ্যে, যে এই সামান্য ঘটনাটা কিন্তু এই আন্দোলনকে অন্য খাতে নিয়ে যেতে পারে। এমনিতেও তো ঘটনা অনেক বড়, এটা ট্যাকল দিতে আগে পারুক সরকার, তারপর এই কথায় আসি, ঠিক আছে? এই সামান্য ব্যাপার না, আচ্ছা এটা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফারিন শফিককে, অসংখ্য ধন্যবাদ রনিকে, এবং প্রিয় দর্শক যারা আপনারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। নো ভ্যাট অন এডুকেশন। শুভরাত্রি।